হুম ১০০ বছরের পুরনো চরম রাজকীয় ক্ষমতা আর আভিজাত্য প্রদর্শনের জন্য তৈরি করা একটা বিশাল স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে মানুষের প্রথম প্রবৃত্তি ঠিক কী হতে পারে? হুম খুব ভালো একটা প্রশ্ন। চারপাশের এই বিশাল ইতিহাস নিয়ে গভীর চিন্তায় মগ্ন হওয়া। নাকি পকেট থেকে স্মার্টফোনটা বের করে এই চিন্তা করা যে ঠিক কোন অ্যাঙ্গেল থেকে ছবি তুললে সোশ্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি লাইক পড়বে? একদম তাই। আধুনিক মানুষের এই অদ্ভুত বৈপরীত্য নিয়েই কিন্তু আমাদের আজকের এই ইনডেপথ আলোচনা। রাইট। আজ আমরা অত্যন্ত চমৎকার এবং অর্থবহ একটা ছোট্ট ট্র্যাভেলগ মানে ভ্রমণ বৃত্তান্তের সারাংশ নিয়ে কথা বলবো। আমাদের এই মূল উৎসটির নাম হল লন্ডন আ রয়্যাল জার্নি থ্রু টাইম অ্যান্ড মেমোরি। হুম তো এটি মূলত একটা ভিডিও ক্লিপ। ভিডিওটা শুরু হয় খুব অসাধারণ একটা সিনেম্যাটিক ট্র্যাভেল মিউজিকের মাধ্যমে। এরপর যিনি ভিডিওটি তৈরি করেছেন মানে যিনি বর্ণনাকারী তিনি ইংল্যান্ডের মাটিতে পা রাখা মাত্রই একটা বিশেষ অনুভূতির কথা বলেন। হ্যাঁ, তার মনে হচ্ছিল তিনি যেন কোনো শহরের রাস্তায় হাঁটছেন না। ঠিক। তার মনে হচ্ছিল তিনি যেন ইতিহাসের এক বিশাল জীবন্ত বইয়ের ভেতরে ঢুকে পড়েছেন। এই যে জীবন্ত বইয়ের ভেতরে ঢুকে পড়ার একটা রূপক এখানে ব্যবহার করা হলো, আম, এটি কিন্তু নিছক কোনো কাব্যিক বুলি নয়। তাই নাকি? হ্যাঁ, এটি আসলে একটা সুনির্দিষ্ট মনস্তাত্ত্বিক অবস্থার বর্ণনা দেয়। ধরুন, মানুষ যখন তার পরিচিত ভৌগোলিক বা সাংস্কৃতিক গণ্ডি পেরিয়ে সম্পূর্ণ ভিন্ন মাত্রার কোনো স্থাপত্য বা ইতিহাসের সম্মুখীন হয়, তখন কি হয়? তখন তার মস্তিষ্ক চারপাশের পরিবেশটাকে প্রসেস করার জন্য সম্পূর্ণ নতুন কিছু রেফারেন্স পয়েন্ট খুঁজতে শুরু করে। এই ট্র্যাভেলগটিতে আমরা ঠিক এই প্রক্রিয়াটিরই একটা বাস্তব প্রমাণ দেখতে পাচ্ছি। তার মানে এটি শুধু একটা শহরের বাহ্যিক বর্ণনা নয়। একদমই না। এটি আসলে ইতিহাস, স্থাপত্য, ব্যক্তিগত পারিবারিক স্মৃতি আর আধুনিক ডিজিটাল সংস্কৃতির এক জটিল মনস্তাত্ত্বিক দলিল। আর আমাদের আজকের মিশন হল ঠিক এই জটিল মনস্তাত্ত্বিক দলিলটির বিভিন্ন স্তর উন্মোচন করা। রাইট। তো ভিডিওটির একেবারে সুদূর দিকের দৃশ্যটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, বর্ণনাকারী লন্ডনের একেবারে কেন্দ্রস্থলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে আছেন। আর ঠিক তার পেছনেই সগর্ভে দাঁড়িয়ে আছে রাজকীয় বাকিংহ্যাম প্যালেস। হ্যাঁ, তিনি সেই বিশাল সাদা মার্বেলের স্মৃতিস্তম্ভ আর তার ওপরে থাকা চকচকে সোনালী ভাস্কর্যের কথা বলছেন। চারপাশের এই দৃশ্য দেখে তার মনে হচ্ছে তিনি যেন এক রাজকীয় স্বপ্নের মাঝে দাঁড়িয়ে আছেন। এক অদ্ভুত ঘোর, তাই না? একদম। আর এই জায়গাটিতেই একটু থামা প্রয়োজন, কারণ এই যে চারপাশের আধুনিক শহর হঠাৎ করে মুছে গিয়ে একটা ঘোরের সৃষ্টি হলো, এর পেছনে নিশ্চয়ই শিল্পস্থাপত্যের কোনো সুনির্দিষ্ট মেকানিজম কাজ করছে। অবশ্যই করছে। আমার কাছে এটাকে অনেকটা স্পেশাল নয়েজ ক্যান্সেলেশন বা স্থানিক কোলাহল নিয়ন্ত্রণের মতো মনে হয়। মানে হেডফোন যেমন বাইরের শব্দ আটকে দেয়, সেরকম কিছু। হ্যাঁ, ঠিক তাই। হেডফোন যেমন বাইরের শব্দ আটকে দেয়, এই বিশাল স্থাপত্যগুলো যেন আধুনিক শহরের পুরো বাস্তবতাটাকেই সাময়িকভাবে আটকে দিচ্ছে। আমরা যেন কোনো বিশাল বাজেটের 3D মুভির সেটে বা টাইম মেশিনে করে অতীতে চলে গেছি। অত্যন্ত চমৎকার এবং প্রাসঙ্গিক একটা উপমা দিয়েছেন। স্থাপত্যবিদ্যায় এই কৌশলটিকে আসলে বলা হয় আর্কিটেকচারাল ডমিনেন্স, বা ধরুন স্থাপত্যিক আধিপত্য। ও আচ্ছা, বিষয়টা আরেকটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা যদি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেই সাদা মার্বেল আর সোনালি চূড়ার দিকে তাকাই, এগুলো কিন্তু নিছক কোনো নান্দনিক পছন্দ ছিল না। মানে শুধু সুন্দর দেখানোর জন্য বানানো হয়নি? একদমই না। এই যে সাদা মার্বেল, এটা সূর্যের আলোকে এমন এক তীব্রতায় প্রতিফলিত করে যা মানুষের চোখকে বাধ্য করে চারপাশের সাধারণ ইট পাথরের বিল্ডিংগুলো থেকে দৃষ্টি সরিয়ে নিতে। ওয়াও, ইন্টারেস্টিং। হ্যাঁ, এর বিশালত্ব মানুষের দৃষ্টিসীমাকে এমনভাবে আটকে দেয় যে এর পেছনে থাকা আধুনিক ল্যাম্পপোস্ট বা রাস্তার ট্রাফিক সিগন্যালগুলো সম্পূর্ণ গৌণ হয়ে যায়। আর ওই যে সোনালী ভাস্কর্যের কথা বলা হলো, সোনা যুগ যুগ ধরে মানুষের অবচেতন মনে স্থায়িত্ব, ঐশ্বরিক ক্ষমতা আর অপরিবর্তনশীলতার প্রতীক হিসেবে কাজ করে। বুঝতে পারছি। স্থপতিরা খুব সচেতনভাবেই এই উপাদানগুলো ব্যবহার করেছেন, যাতে একজন সাধারণ মানুষ এর সামনে দাঁড়ানো মাত্রই নিজের দৈনন্দিন অস্তিত্বকে অত্যন্ত ক্ষুদ্র বলে অনুভব করে। মানে এই যে রাজকীয় স্বপ্নের কথা বলা হলো, এটি আসলে মানুষের স্নায়ুতন্ত্রের ওপর স্থাপত্যের এক ধরনের পরিকল্পিত প্রভাব। ঠিক তাই। তার মানে এই স্থাপত্যগুলো এক অর্থে
মানুষের মনোযোগ হাইজ্যাক করার জন্যই তৈরি করা হয়েছিল। হ্যাঁ, অবচেতনভাবে আমাদের হাইজ্যাক করা হয়। মানুষ যখন এত বিশাল আর জাঁকজমকপূর্ণ কোনো কাঠামোর নিচে দাঁড়ায়, তখন তার মস্তিষ্ক রোজকার সাধারণ বাস্তবতার সাথে এই বিশালত্বকে মেলাতে হিমশিম খায়। একদম। একজন মানুষের প্রতিদিনের যে রুটিন, ধরুন অফিসে যাওয়া, বিল দেওয়া, হ্যাঁ, এই সব কিছু হঠাৎ করেই ওই মার্বেল আর সোনার সামনে চূড়ান্ত অর্থহীন মনে হতে শুরু করে। কারণ এই ইমারতগুলো যেন নীরব ভাষায় বলতে চাইছে, তোমার ব্যক্তিগত সময়ের কোনো মূল্য নেই, এখানে যা দেখছ সেটাই চিরন্তন। বাপরে! কিন্তু এখানেই একটা প্রশ্ন আসে। কি প্রশ্ন? এই জায়গাতেই তো মানুষের মনস্তাত্ত্বে এক ধরনের অস্বস্তি বা ফ্রিকশন তৈরি হওয়ার কথা, তাই না? ঠিক ধরেছেন। মনোবিজ্ঞান একটা ধারণা আছে যাকে বলা হয় দ্য সাবলাইম, বা ধরুন মহিমান্বিত অনুভূতি। সাবলাইম, এটা আসলে কি? এটি হল বিস্ময় এবং এক ধরনের সূক্ষ্ম ভয়ের মিশ্রণ। যখন মানুষ এমন কোনো বিশাল ঐতিহাসিক কাঠামোর সামনে দাঁড়ায় যা শত শত বছরের পুরনো, তখন সে আক্ষরিক অর্থেই তার নিজের নশ্বরতা বা মৃত্যুর কথা অবচেতনভাবে অনুভব করে। ও আচ্ছা। হ্যাঁ, সে বুঝতে পারে যে এই পাথরগুলো তার জন্মের অনেক আগে থেকে এখানে আছে এবং তার মৃত্যুর অনেক পরেও এখানে একইভাবে দাঁড়িয়ে থাকবে। এই বিশাল ঐতিহাসিক সময়রেখার সামনে একজন ব্যক্তির নিজস্ব অস্তিত্ব আক্ষরিক অর্থে শূন্য মনে হয়। একদম শূন্য। কিন্তু এখানেই আমাদের উচ্ছ্বাসটির ভেতরে একটা অদ্ভুত মনস্তাত্ত্বিক বাকবদল আসে। কেমন বাকবদল? এতক্ষণ আমরা আলোচনা করলাম বিশাল স্থাপত্য কিভাবে মানুষকে তার ক্ষুদ্রতা অনুভব করায়, কিভাবে তাকে এক ধরনের দার্শনিক অস্বস্তিতে ফেলে দেয়। কিন্তু এই ভিডিওর বর্ণনাকারী কি সেই অস্বস্তিতে ডুবে যান? মোটেও না। রাইট। তিনি সম্পূর্ণ অন্য একটা দিকে মনোযোগ দেন। ঠিক। তিনি হঠাৎ করেই এই বিশাল ইতিহাস থেকে মুখ ঘুরিয়ে নেন এবং মনোযোগ দেন একেবারে অন্য একটা জায়গায়, তার নিজের পরিবারের দিকে। হ্যাঁ, তার বর্ণনাটা খুব ইন্টারেস্টিং ছিল এখানে। তিনি বলছেন, পরিবারের সাথে এই মুহূর্তগুলো সত্যিই অমূল্য। এটি ইতিহাস, সৌন্দর্য আর স্মৃতির এক অসাধারণ মেলবন্ধন। এখানে একটা বড় ধরনের স্ববিরোধিতা চোখে পড়ে। আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যা শতাব্দীর পর শতাব্দী ধরে এক বিশাল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু। হ্যাঁ, রাজকীয় ক্ষমতা, যুদ্ধ, কূটনীতির এত বিশাল আর গাম্ভীর্যপূর্ণ ইতিহাস। ঠিক সেই গাম্ভীর্যের সামনে দাঁড়িয়ে মানুষ হঠাৎ কেন নিজের সন্তান বা পরিবারের সাথে ছবি তুলতে বা হাসাহাসি করতে এতটা মরিয়া হয়ে ওঠে? দারুণ একটা পয়েন্ট। মানে এই শত শত বছরের রাজকীয় ইতিহাসের বিশাল পটভূমিতে আমাদের এই নিতান্তই সাধারণ ব্যক্তিগত পারিবারিক মুহূর্তগুলোর আসল প্রাসঙ্গিকতাটা কোথায়? এই স্ববিরোধিতাটাই আসলে মানুষের টিকে থাকার সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক কৌশল। টিকে থাকার কৌশল একটু বুঝিয়ে বলবেন? ওই যে একটু আগে আমরা সাবলাইম বা বিশালত্বের ভয়ের কথা বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ, ওই যে নশ্বরতার অনুভূতি। রাইট। মানুষের মস্তিষ্ক কিন্তু খুব বেশিক্ষণ সেই অস্তিত্বহীনতার অনুভূতি নিয়ে থাকতে পারে না। ও আচ্ছা। মানুষ যখন অনুভব করে যে এই বিশাল ইতিহাসের সামনে সে কিছুই নয়, তখন তার মন নিজেকে রক্ষা করার জন্য সবচেয়ে পরিচিত আর সবচেয়ে শক্তিশালী আবেগের আশ্রয় নেয়। আর তা হল ব্যক্তিগত সম্পর্ক। একদম। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে দাঁড়িয়ে যখন কেউ পরিবারের সাথে হাসিমুখে সময় কাটায়, তখন সে আসলে ওই বিশাল আর শীতল ইতিহাসকে অস্বীকার করছে না। তাহলে সে কি করছে? সে বরং সে ইতিহাসকে নিজের একান্ত ব্যক্তিগত জীবনের একটা সাধারণ ব্যাকড্রপ বা পেছনের পর্দায় পরিণত করছে। মানে বিষয়টা অনেকটা বিশাল ইতিহাসকে নিজেদের গৃহপালিত করে ফেলার মতো। দারুণ বলেছেন। ঠিক তাই। একটা সময় যে জায়গাটা তৈরি করা হয়েছিল সাধারণ মানুষকে ভয় পাইয়ে দেওয়ার জন্য বা ক্ষমতার দাপট দেখানোর জন্য, আজকের আধুনিক মানুষ সেই একই জায়গায় দাঁড়িয়ে নিজের বাচ্চার সাথে খেলছে। এটা একটা বিশাল আইরনি। মানুষ যেন অবচেতনভাবে প্রমাণ করতে চাইছে যে সাম্রাজ্য হয়তো চিরকাল থাকে না, কিন্তু আমাদের এই পারিবারিক মুহূর্তগুলো, আমাদের এই সাধারণ ভালোবাসাগুলোই আসলে চিরন্তন। হ্যাঁ। এই যে বর্ণনাকারী একটা শব্দ ব্যবহার করেছেন, অমূল্য মুহূর্ত। রাজপরিবারের অমূল্য সম্পদ বলতে হয়তো মুকুটের হীরা বা সাম্রাজ্যের কোষাগার বোঝায়। কিন্তু সাধারণ মানুষের কাছে অমূল্য হল এই স্মৃতির মেলবন্ধন। ঠিক তাই। এটি ইতিহাসকে শুধু বইয়ের পাতা থেকে বের করে এনে আপন করে নেওয়ার একটা প্রক্রিয়া। মানুষ যখন এই বিশাল কাঠামোটার সাথে নিজের ভালোবাসার সম্পর্কগুলোকে জুড়ে দেয়, তখন ওই কাঠামোর শীতলতা আর থাকে না। রাইট, তখন সেটা একটা আপন জায়গায় পরিণত হয়। হ্যাঁ, রাজকীয় ইতিহাস তখন আর ভীতি জাগানিয়া কোনো বিষয় থাকে না।
এটি রূপান্তরিত হয় একান্ত নিজস্ব স্মৃতির একটা ফ্রেমে। মানুষ এভাবেই তার সীমিত জীবনের গল্পটাকে ওই অনন্ত ঐতিহাসিক গল্পের সমান্তরালে দাঁড় করিয়ে দেয়। কিন্তু এই ফ্রেমবন্দি করার কথায় যদি আসি, আমাদের উৎসটি আধুনিক ভ্রমণের সবচেয়ে কৌতূহলোদ্দীপক একটা দিকের দিকে আলো ফেলে। সোশ্যাল মিডিয়া আর ক্যামেরার দিকটা। হ্যাঁ, ভিডিওটিতে বর্ণনাকারী বলছেন যে চারপাশে পর্যটকদের প্রচণ্ড ভিড়, হাজার হাজার অচেনা মানুষের কোলাহল, আর তার মাঝেই সেই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করা হচ্ছে, যা তার কথায় আজও হৃদয়ে গেঁথে আছে। রাইট? এখানে এই ক্যামেরার উপস্থিতিটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, কারণ ক্যামেরা এখানে শুধু ছবি তোলার যন্ত্র নয়, এটি যেন একটা মানসিক ফিল্টার হিসেবে কাজ করছে। একদম ঠিক বলেছেন। ক্যামেরার লেন্স আধুনিক মানুষের জন্য একটা শক্তিশালী মনস্তাত্ত্বিক ঢাল বা এডিটিং টুল হিসেবে কাজ করে। এডিটিং টু হ্যাঁ, আমরা যখন কোনো বিখ্যাত জায়গায় যাই, বাস্তবতা হলো সেখানে অসম্ভব ভিড় থাকে, হয়তো গরম থাকে, মানুষের ধাক্কাধাক্কি থাকে। হ্যাঁ, সাধারণ ট্যুরিস্ট স্পটগুলোর যা অবস্থা হয় আর কি। ঠিক, কিন্তু যখন একজন মানুষ ক্যামেরার লেন্সের ভেতর দিয়ে চারপাশটা দেখে, সে আক্ষরিক অর্থে রিয়েল টাইমে তার চারপাশের বাস্তবতাকে সম্পাদনা করে ফেলে বা এডিট করে ফেলে। ও, মানে সে ফ্রেম থেকে সেই হাজার হাজার অচেনা পর্যটককে বাদ দিয়ে দেয়। একদম। লেন্সের জুম ব্যবহার করে সে শুধুমাত্র তার প্রিয়জনের হাসি আর পেছনের সেই ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটিকে ফোকাস করে। মানে কোলাহলপূর্ণ আর বিশৃঙ্খল একটা সর্বজনীন জায়গার মাঝখানে মানুষ লেন্সের মাধ্যমে নিজের জন্য সম্পূর্ণ আলাদা একটা পৃথিবী তৈরি করছে। একটা শান্ত আর একান্ত ব্যক্তিগত পৃথিবী। হ্যাঁ, একটা শান্ত বুদবুদ বা বাবল তৈরি করে নিচ্ছে, যে বাবলটার ভেতরে শুধু সে, তার পরিবার আর সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে। রাইট। চারপাশের ওই যে ঘরমাক্ত পর্যটকদের ভিড় বা ট্রাফিকের শব্দ, সেটা ওই লেন্সের কারণে মুহূর্তের জন্য পুরোপুরি গায়েব হয়ে যায়। এবং এই বুদবুদ বা বাবলটি তৈরি করার মূল কারণ হল স্মৃতিকে নিখুঁত রাখা। মানুষ চায় তার স্মৃতিগুলো যেন কোনো বিশৃঙ্খলা দ্বারা প্রভাবিত না হয়। বুঝতে পারছি। যখন বর্ণনাকারী বলছেন যে মুহূর্তগুলো হৃদয়ে গেঁথে আছে, তিনি আসলে সেই এডিট করা নিখুঁত মুহূর্তগুলোর কথাই বলছেন। ক্যামেরা তাকে সাহায্য করেছে ওই সুনির্দিষ্ট ফ্রেমটিকে তার মস্তিষ্কে স্থায়ী করে নিতে। হ্যাঁ, আধুনিক যুগে আমাদের স্মৃতিগুলো আর শুধু প্রাকৃতিক অনুভূতির উপর নির্ভর করে না, এগুলো ক্যামেরার লেন্স দ্বারা গভীরভাবে প্রভাবিত আর আকৃতিপ্রাপ্ত হয়। কিন্তু এইখানে এসে উৎসটিতে সবচেয়ে বড় ধাক্কাটা আসে। কেমন ধাক্কা? এতক্ষণ আমরা কথা বললাম গভীর অনুভূতির কথা, হৃদয়ে গেঁথে থাকা স্মৃতির কথা, ইতিহাসের বিশালত্ব আর পারিবারিক ভালোবাসার মেলবন্ধনের কথা। সবকিছু মিলে খুব সুন্দর, খুব আবেগপূর্ণ একটা পরিবেশ। একদম। আর ঠিক তখনই ভিডিওর একদম শেষে এসে বর্ণনায় সম্পূর্ণ 180 ডিগ্রি একটা পরিবর্তন আসে। হ্যাঁ, ওই শেষের লাইনটা। ঠিক পরের বাক্যটি হল, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, একদম রূঢ় বাস্তবতা। আর তারপরেই সেই শুরু থেকে চলতে থাকা সিনেম্যাটিক মিউজিকটা ধীরে ধীরে মিলিয়ে যায় বা ফেড আউট হয়ে যায়। মানে এতক্ষণে সেই গভীর আবেগ থেকে এক ধাক্কায় একেবারে আধুনিক সোশ্যাল মিডিয়ার রূঢ় বাস্তবতায় পতন। এই ট্রানজিশনটা এতটাই আকস্মিক যে মনে হয় যেন কেউ একটা সুন্দর রোমান্টিক স্বপ্নের মাঝখানে হঠাৎ অ্যালার্ম ঘড়ি বাজিয়ে দিয়েছে। অসাধারণ বলেছেন। এই আকস্মিক পরিবর্তনটি আধুনিক ডিজিটাল যুগের সবচেয়ে নিখুঁত আর রূঢ় প্রতিচ্ছবি। এটি আমাদের বর্তমান সমাজের একটা গভীর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে একদম নগ্নভাবে সামনে নিয়ে আসে। মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। হ্যাঁ, একদিকে সেই গভীর অকৃত্রিম অনুভূতিগুলোর কথা বলা হচ্ছে। বর্ণনাকারী যখন বলছেন মুহূর্তগুলো হৃদয়ে গেঁথে আছে, তখন তার সেই অনুভূতির গভীরতা নিয়ে সন্দেহ করার তো কোনো কারণ নেই। না, কোনো কারণ নেই। কিন্তু ঠিক একই সময়ে তিনি আবার এই অ্যাটেনশন ইকোনমি বা মনোযোগের অর্থনীতির একজন সক্রিয় অংশীদার। এই মনোযোগের অর্থনীতি বা অ্যাটেনশন ইকোনমি বিষয়টা আমাদের একটু পরিষ্কার করা প্রয়োজন। অবশ্যই। আমরা কি এমন একটা সময় বাস করছি যেখানে আমাদের সবচেয়ে ব্যক্তিগত আবেগগুলো শেষ পর্যন্ত একটা ডিজিটাল কমোডিটি বা পণ্যে রূপান্তরিত হচ্ছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ওই যে মানুষটা একটু আগে শত শত বছরের পুরনো এক রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে বিস্ময়ে অভিভূত হচ্ছিল, নিজের পরিবারের সাথে কাটানো মুহূর্তগুলোকে অমূল্য বলছিল। হ্যাঁ, সেই একই মানুষ
পরের নিঃশ্বাসেই লাইক আর সাবস্ক্রাইবের আবেদন করছে। তার মানে কি তার ওই অমূল্য মুহূর্তগুলোর মূল্য শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়ার লাইকের সংখ্যার উপর নির্ভর করছে? এটি আসলেই একটা অত্যন্ত গভীর এবং প্রাসঙ্গিক প্রশ্ন। আজকের দিনে আমরা স্মৃতি ধরে রাখার যে প্রক্রিয়াটি ব্যবহার করি তা এক ধরনের অন্তর্নিহিত উদ্বেগ বা অ্যাংজাইটি দ্বারা তাড়িত। অ্যাংজাইটি? কিসের অ্যাংজাইটি? আধুনিক মানুষের অবচেতন মনে এই ধারণাটি প্রথিত হয়ে গেছে যে কোনো একটা অভিজ্ঞতা বা স্মৃতি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ সত্যি বা সম্পূর্ণ নয় যতক্ষণ না সেটা ক্যামেরায় বন্দী হচ্ছে। আর অন্যের দ্বারা স্বীকৃতি পাচ্ছে। একদম ঠিক। পরিবারের সাথে কাটানো সেই একান্ত ব্যক্তিগত আর শান্ত মুহূর্তটি যখন সোশ্যাল মিডিয়া আপলোড করা হয় তখন সেটি আর শুধু একটা ব্যক্তিগত স্মৃতি থাকে না, তাহলে কি হয়ে যায়? সেটি একটা পাবলিক কন্টেন্ট হয়ে যায়। তার মানে আমরা আমাদের নিজস্ব অনুভূতির বৈধতা বা ভ্যালিডেশন খুঁজছি অ্যালগোরিদমের কাছে। হ্যাঁ, ঠিক তাই। লাইক দিন, কমেন্ট করুন এবং আমার অস্তিত্বকে স্বীকৃতি দিন। প্রমাণ করুন যে আমার এই সুন্দর মুহূর্তটা আসলেই সুন্দর ছিল। শুনলে অদ্ভুত লাগে, কিন্তু এটাই সত্যি। এটি সত্যি অদ্ভুত যে ইতিহাস আর বর্তমানের কি এক অদ্ভুত সংঘর্ষ এখানে ঘটছে। অতীত যুগে মানুষ স্থাপত্য বানাতো নিজেদের ক্ষমতা প্রমাণ করার জন্য, আর এখনকার মানুষ সেই স্থাপত্যের সামনে দাঁড়িয়ে ছবি তোলে সোশ্যাল মিডিয়ায় নিজেদের সুখ প্রমাণ করার জন্য। মাধ্যম হয়তো পাল্টেছে, পাথর থেকে পিক্সেল হয়েছে, কিন্তু স্বীকৃতি খোঁজার সেই আদিম আকাঙ্ক্ষাটা কিন্তু রয়েই গেছে। একেবারে মূলে গিয়ে আঘাত করেছেন। এই কারণে ভিডিওর শেষে মিউজিক ফেড আউট হয়ে যাওয়াটা এত তাৎপর্যপূর্ণ। আচ্ছা, মিউজিক থেমে যাওয়ার সাথে এর সম্পর্কটা কি? ওই সিনেমাটিক মিউজিকটা যতক্ষণ ছিল ততক্ষণ আমরা ওই রাজকীয় স্বপ্নের গড়ে ছিলাম, আমরা ইতিহাসের অংশ ছিলাম। বুঝতে পারছি। কিন্তু যেই মুহূর্তে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব কথাগুলো উচ্চারিত হলো আর মিউজিক মিলিয়ে গেল, আমরা আক্ষরিক অর্থে সেই ঘোর থেকে বেরিয়ে এলাম। একদম, বাস্তব দুনিয়ার অ্যালগোরিদমের নিয়মে ফিরে এলাম। হ্যাঁ, এটি প্রমাণ করে যে আমাদের ভ্রমণ অভিজ্ঞতাগুলো এখন আর শুধু কোনো ভৌগোলিক স্থানান্তরের মধ্যে সীমাবদ্ধ নেই। ডিজিটাল স্বীকৃতি এখন আমাদের ভ্রমণের অবিচ্ছেদ্য অংশ। তাহলে এই পুরো আলোচনার পর আমরা ঠিক কী সিদ্ধান্তে পৌঁছতে পারি? আমাদের মূল উৎসে একটা খুব সাধারণ কিন্তু গভীর বাক্য ছিল। লন্ডন শুধু একটি শহর না, এটি অনুভূতির এক অনন্য যাত্রা। ঠিক। আজকের এই ইনডেপথ আলোচনার মাধ্যমে আমরা দেখলাম যে এই ছোট্ট একটা ট্র্যাভেল ক্লিপ কিভাবে এই কথাটিকে প্রমাণ করে। আমরা পর্যায়ক্রমে এর বিভিন্ন মেকানিজম বা স্তর উন্মোচন করেছি। আমরা দেখেছি কিভাবে বিশাল শ্বেতপাথর আর সোনালি চূড়ার স্থাপত্য মানুষকে মনস্তাত্ত্বিকভাবে অভিভূত করে এবং আধুনিক কোলাহল থেকে বিচ্ছিন্ন করে দেয়। রাইট। এরপর আমরা দেখেছি কিভাবে মানুষ সেই বিশাল আর ভীতি জাগা নিয়ে ইতিহাসের মাঝে নিজেকে খাপ খাওয়ানোর জন্য পরিবারের মতো একান্ত ব্যক্তিগত সম্পর্কগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করে। হ্যাঁ। আর সবশেষে আমরা বিশ্লেষণ করলাম কিভাবে আধুনিক ডিজিটাল যুগে সেই পুরো আবেগপূর্ণ অভিজ্ঞতাকে ক্যামেরা, লেন্স আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা পণ্য বা কন্টেন্টে পরিণত করা হয়। এই আলোচনাটি আসলে আধুনিক পৃথিবীতে আমাদের আচরণ আর অস্তিত্বের এক জটিল ম্যাপিং। আমরা এখন কোনো নতুন জায়গায় গেলে শুধু সেখানকার ইতিহাস বা স্থাপত্য দেখি না, আমরা সেই জায়গাগুলোকে আমাদের নিজস্ব মানসিক আর ডিজিটাল ফিল্টারের মাধ্যমে নতুন করে তৈরি করি। একদম ঠিক। স্থান, স্মৃতি আর সোশ্যাল মিডিয়ার স্বীকৃতি, এই তিনটির অদ্ভুত এক ককটেল হল আমাদের বর্তমান সময়ের ভ্রমণ, যা আজকের আলোচনার একেবারে শেষে এসে একটা খুব জরুরি এবং গভীর চিন্তার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। কি চিন্তা? একটু ভেবে দেখুন, মানুষ যখন এমন কোনো বিশাল ঐতিহাসিক জায়গায় যায়, সেই প্রাচীন পাথরের সামনে দাঁড়ায়, চারপাশে হাজার হাজার মানুষের ভিড় থাকে, আর তারা তাদের ছোট স্ক্রিনের ভেতর দিয়ে পৃথিবীটাকে দেখে, তখন মানুষ কি সত্যিই শুধু ওই মানচিত্রের শহরটাকে আবিষ্কার করে, নাকি প্রাচীন ইতিহাস আর পর্যটকদের ওই ভিড়ের আয়নায়, ক্যামেরার লেন্সের প্রতিবিম্বে মানুষ আসলে নিজেরই নতুন কোনো রূপ, নতুন কোনো অনুভূতি আবিষ্কার করার চেষ্টা করে? অসাধারণ একটা পয়েন্ট। মানুষ যখন ইতিহাস দেখতে যায় তখন সে কি আসলে অতীতের খোঁজ করে, নাকি ইতিহাসের বিশাল ক্যানভাসে নিজের অস্তিত্বের কোনো ক্ষুদ্র প্রমাণ রেখে আসতে চায়? হ্যাঁ, এটা ভাবার মতো একটা বিষয়। হয়তো ভ্রমণের আসল গন্তব্য পৃথিবীর কোনো মানচিত্রে আঁকা থাকে না, সেটি লুকিয়ে থাকে মানুষের নিজস্ব মনেরই কোনো অজানা স্বীকৃতি প্রত্যাশী স্তরে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবারও কথা হবে নতুন কোনো গভীর বিষয় নিয়ে।